প্রথমেই বলে দেওয়া ভালো, যে ধরনের আক্রমণ এনফোর্সমেন্ট ডিরেক্টরের বা ইডির স্টাফদের ওপর করা হয়েছে তা দ্বিধাহীনভাবে আমরা নিন্দা করছি। তার কাজ তারা করছে, আদালতের নির্দেশে করছে, আমাদের পছন্দ না হতে পারে। রাজনৈতিক মঞ্চে আমরা বলতে পারি ইডিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা আমার পরের একটা অংশে এটা বক্তব্যও বটে। কিন্তু সেই কর্মীদের যারা একটা কোনো নির্দেশে কাজ করছে তাদের ওপর আক্রমণ প্রশ্নাতীতভাবে নিন্দনীয়। দ্বিতীয়, এটা স্বতঃস্ফূর্ত কি পরিকল্পিত তন্ময়দার বক্তব্য আমি জানি না, কিন্তু যদি স্বতঃস্ফূর্ত হয়, আমাদের ইতিহাসের ছাত্র ছিলাম কোনো এক কালে, আমরা হবসমান আর রণজিৎ গুহর বিতর্ক পড়েছি যে কোনো কিছুই স্বতঃস্ফূর্ততার মধ্যেও একটা সংগঠনের ভাব, একটা লজিক কাজ করে, একটা সংগঠিতভাবে নিয়ে যাওয়ার লজিক কাজ করে। এখন এই মডার্ন সিস্টেমে SMS করে সংগঠিত করে কিছু লোককে জড়ো করে আক্রমণ করার ঘটনা ঘটতে পারে, পেছনে পার্টি থাকতে পারে, পেছনে পার্টি না থাকতে পারে। সবচেয়ে বড়, ঘরে ইডি ঢুকলে লজ্জা কিনা, তিলোত্তমা একরকম ভাষ্য আছে যে আমার রাজনৈতিক নেতা, আমি জনপ্রতিনিধি বা একটা এলাকার আমি মান্যগণ্য রাজনৈতিক নেতা, আমার ঘরে ইডি ঢুকছে, এটা লজ্জাজনক। যেখানে গান্ধীর মতো মানুষকে আমরা জাতীয় জনক বলি, যার জীবন খোলা পাতার মতো, কোনো কিছু জীবনে গোপন করে, যেরকম নেতা আসেননি পৃথিবীতে, তার সব কিছু ওপেন। এবং যিনি দীর্ঘদিন ধরে বলেছিলেন কোনো রাজনৈতিক নেতাদের কোনো সম্পত্তি থাকা উচিত নয়, এবং প্যাটেল সাহেব মারা যাওয়ার আগে পর্যন্ত গান্ধীর এই কথা ওই কংগ্রেস কর্মীদের কানে কানে ঢুকিয়ে দিতেন, সম্পত্তি করো না, তুমি জনগণের সেবায় নিয়োজিত। এহেন পরিবেশে ইডির ভূমিকাটা আপনাদের দেখতে হবে, ভারত সরকারের ভূমিকা বর্তমানের বিচার করতে হবে। ইডি একটা অদ্ভুত সংগঠন, সাধারণ পুলিশ নয়। যতই মারো পুলিশ তোমার মাইনেগুলো আমরা একটা সময় বলে এসেছি। ইডি ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন, চতুর্থ ইনস্টিটিউশন ভারতের। সুপ্রিম কোর্টে যখন ইডি নিয়ে মামলা চলছে, যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে মামলা চলছে, বিচারপতিদের সামনে বিচারপতিরা স্বীকার করে নিচ্ছেন সিবিআই, ইডি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরা সমস্ততে ফোর্থ ইনস্টিটিউশন। ফার্স্ট ইনস্টিটিউশন মানে একদিকে নাগরিক, আরেকদিকে সরকারি ক্ষমতা, কোর্টের মাধ্যমে হতে পারে, অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। ফোর্থ ইনস্টিটিউশন সংবিধানকে রক্ষার জন্য নামবে। উপেনবাবু বলছিলেন রুল অফ ল, শুধু রুল অফ ল বললে আধা বলা হয়। যারা এই রুল অফ ল প্রয়োগ করতে যাচ্ছে তারা ইম্পার্সিয়াল হবে, নিরপেক্ষ হবে। যদি সুজাত করে, সুজাতকে ছাড়বে না, যদি অমুক কেউ বিখ্যাত লোক করে তাকেও ছাড়বে না। ইডির ওয়েবসাইট পড়ুন, এই ওয়েবসাইটে কী লেখা আছে? আমরা ভয় না পেয়ে, কাউকে ফেভার না করে আমরা তদন্ত চালাবো, যুক্তিগ্রাহ্যভাবে চালাবো, এবং আমরা ক্ষমতার কোনো দিন অপব্যবহার করব না, তাদের মতো। কিন্তু আমাদের ইতিহাস বলছে, সুমনের কথা আবার ধার করি, ইতিহাস বড় নির্মম। ইতিহাস বলছে ইডি সিবিআইকে বারবার যারা ক্ষমতায় আছে তারা বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে। বিরোধী দল ধোয়া তুলসী পাতা? একেবারেই না। আমি এখানে দাঁড়িয়ে নেই কোনো করাপশনকে ডিফেন্ড করার জন্য, বিরোধী দলও দুর্নীতিগ্রস্ত। কিন্তু ইডিকে যখন ব্যবহার করছো তুমি ফোর্থ ইনস্টিটিউশনকে, এবং সেটা তোমার রাজনৈতিক কারণে করছো, তখন গণতন্ত্র লজ্জা পায়, গণতন্ত্রের স্তম্ভগুলো ভাঙতে শুরু করে। উপেনবাবু একজন অধিকর্তা ছিলেন, নির্দেশে কাজ করতে হয়েছে, ভালো কাজ করেছেন, ধন্যবাদ। কিন্তু ইডি অ্যাজ এন ইনস্টিটিউশন রাজনৈতিকভাবে বারবার ব্যবহৃত হয়েছে। অসাধারণ ম্যাগাজিন আপনারা নাম জানেন, ক্যারাভ্যান, সাহসী ম্যাগাজিন,
2023 সালে জুন মাসে তার একটা বিশেষ সংখ্যা বেরোয়। হাউ দ্য ইডি বিকাম এ পলিটিক্যাল টুল। আমি অধিকাংশ সময় দেবাংশুর সাথে একমত হই না, ও রাজনৈতিক দলকে ডিফেন্ড করার জন্য এই মঞ্চে এসে বলে, নিজের দলের ত্রুটি কখনো দেখে না, সবসময় আড়াল করবা, শাক দিয়ে মাছ ঢাকার। সুমনের ফেভারিট হতে পারে, কিন্তু শাক দিয়ে মাছ ধরবার বা মাছ ঢাকার চেষ্টা করতে পারে। তো একটা কথা আজকে দেবাংশু বলেছেন, যদি তালিকা দেখেন তাহলে যত রাজনৈতিক দলের বিরুদ্ধে ইডি সারা ভারতবর্ষে তল্লাশি চালিয়েছে, অধিকাংশ 95% পলিটিক্যাল অপোজিশনের বিরুদ্ধে, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। পার্লামেন্টে রিপোর্ট হচ্ছে ফিনান্স মিনিস্টারের যে 2014 থেকে 22 ইডির রেট বেড়ে গেছে কয়েক হাজার, এবং অধিকাংশই রাজনৈতিক বিরোধী দলনেতার পক্ষে। যারা দল বদল করে জয় শ্রীরামের দলে ঢুকেছেন, সেই রাজনৈতিক নেতারা বলেন দল বদলের পর, এখন আমি রাতে খুব বাড়িতে ভালো করে ঘুমোতে পারছি, কারণ আমার ঘরে আসবে না। নারদায় চার্জশিট হওয়া নেতারা জেলে থাকেন, আইন অনুযায়ী যা হয়, তো আর একজন চার্জশিট হয়ই না। এই বাতাবরণটা সন্দেহের কারণ দেয়। এলিট সংগঠন বলতে সিবিআই, ইডি, ইলেকশন কমিশন। কবে লোধা বলে গেছেন এটা হচ্ছে তোতা পাখি, সেটা সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিয়েছে। তারপরে রামান্না কদিন আগে একটা কোহলি মেমোরিয়াল লেকচারে ভারতের প্রাক্তন কদিন আগে আমাদের বিচারপতি বলছেন যে এত নামী ইনস্টিটিউশনের বিরুদ্ধে এত নিন্দাজনক কথা আছে, তাদের ক্রেডিবিলিটি ক্রমাগত নষ্ট হতে থাকে। গগৈ, যিনি পরে রাজ্যসভার এমপি হন, গগৈ 2019 সালে একটা মামলার রায় বলছেন যে যখন গভর্নমেন্টের পলিটিক্স আর ইনস্টিটিউশনে ইন্ডিপেন্ডেন্স হয়, লড়াই লাগে, তখন মিসম্যাচ হয়ে যায়, তখন উল্টোপাল্টা কাজ হতে শুরু করে। আমার কাছে ভয় এটা, ইডির বাড়িতে টাকা ঢুকিয়েছে কিনা, ওসব ঢুকিয়েছে ওরা বলবে। তো ইডির এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট ইসিআইআর কেউ দেখতে পায় না। এফআইআর এর কপি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর মতো ওয়েবসাইটে তুলে দেয়, সিবিআই তার কেস স্ট্যাটাস ওয়েবসাইটে দিয়ে দেয়, কিন্তু ইডির ইনফরমেশন রিপোর্ট আপনি জানতে পারবেন না কি আমার বিরুদ্ধে লেখা হচ্ছে, কি আছে। আমি অ্যাডজুডিকেটেড অথরিটির কাছে গেলাম, অ্যাডজুডিকেটেড অথরিটি আমার প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছে কি অ্যাটাচ করেনি, কত করেছে ঠিক করবে, আমার পছন্দ হলো না। আমি অ্যাপেলেটে গেলাম, আইনে যা আছে, অ্যাপেলেটে কেউ নেই, ফাঁকা। সুপ্রিম কোর্ট বলছে এটা ভরাট করো, আমি একজন অ্যাকিউজ, ঠিক বেঠিকভাবে, তো আমার প্রোটেকশনগুলো থাকবে তো, রুল অফ ল নাই, ইডির কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এমন একটা সংগঠন, সবচেয়ে মারাত্মক, তারা পুলিশ অফিসার নয়, তারা অ্যারেস্ট করছে, দিনের পর দিন জেরা করছে, ওদের সম্পর্কে বলা হয় ফিশিং অ্যান্ড রোবিং এক্সপিডিশন করছে, যাচ্ছে ঘুরছে ধরছে ঢুকিয়ে দিচ্ছে, থাকো জেলে, বেল পাবে না, চার্জশিট হবে না। যেটা গণতন্ত্রের ভয়, কোনোদিন আপনারা জানেন জীবনে না হয়, পানিশমেন্টটা, প্রসেসটাই পানিশমেন্ট হয়ে উঠেছে। আমার আতঙ্ক তাই, তুমি দুর্নীতি করেছো, যদি ধরা পড়ো সাজা খেতে হবে, তারপর রাজনীতি ছাড়বে কি ছাড়বে না পরের প্রশ্ন। কিন্তু আমি ফিশিং করে বেড়াচ্ছি, একে ধরছি ওকে ধরছি, ঘুরে বেড়াচ্ছি। হাইকোর্ট বলছে, বম্বে হাইকোর্ট, যে তুমি হুমকি দেখাতে পারো না, ইউ ক্যানট ক্রিয়েট অ্যাটমসফিয়ার অফ ফিয়ার অ্যান্ড থ্রেট দ্যাট ইজ ডেঞ্জারাস টু ডেমোক্রেসি। সুপ্রিম কোর্ট বলছেন 2023 সালে, সুধাংশু ধুলিয়া বিচারপতি, ইডি দিয়ে কি তোমরা রাজ্য চালাবে, দেশ চালাবে, এজেন্সি দিয়ে, মানে ভয় দেখিয়ে? এইটা কোথাও একটা কন্টেস্টের জায়গা আছে বলে
আমরা যারা মানবাধিকার সংগঠন করি তারা বলি আমি অনর, একটা পয়েন্টে আপনি আমার মৃত্যু পর্যন্ত টলাতে পারবেন না, যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে নির্দোষ। মানবাধিকার ঘোষণা যেটা আমরা গ্রহণ করেছি 48 সালের 11 নম্বর অনুচ্ছেদে আছে, আনটিল অ্যান্ড আনলেস প্রুফ গিল্ট আই এম ইনোসেন্ট। ইডির আইনে সেটা বদলে গেছে। চেষ্টা হয়েছিল, আপনার রাম জেঠমালানির কখনো বক্তৃতা পার্লামেন্টে শুনেছেন কিনা, আমি টিভিতে শুনেছি, অসাধারণ বলতেন। উনি মৃত্যুর আগে রাজ্যসভায় সিবিআই, ইডি ইত্যাদিদের স্বাধীনতার কথা বলেছে, অটোনমির কথা। 90 দশক থেকে 1990 থেকে এই ঝগড়াটা চলছে। কংগ্রেসও ধোয়া শুলছি পাঠানো হয়, কংগ্রেস বারবার ইন্টারফেয়ার করিয়েছে ইডিকে দিয়ে, সিবিআই তখন সিবিআইকে দিয়ে বেশি মাত্রায় ইন্টারফেয়ার করিয়েছে বিরোধীদের বিরুদ্ধে। প্রত্যেকটা তার পাপের ফল। এখন ভারতীয় গণতন্ত্রতে বিজেপি দারুণভাবে ব্যবহার করে। মোদি 2002 সালে গুজরাটে এটা প্র্যাকটিস করেছে। সেইটে হচ্ছে 1997 সালে, যদি আমি খুব ভুল না বলি, আপনি আমাদের উনি বলতে পারেন, বিনীত নারায়ণ মামলা হয়, বিখ্যাত মামলা, আপনারা খুব পড়ে নেবেন, আপনাদের হোয়াটসঅ্যাপে আছে। বিনীত নারায়ণের মামলায় সুপ্রিম কোর্ট বলে ইন্ডিপেন্ডেন্স হতে হবে, তাই একটা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন করতে হবে, তাই লোকপাল অ্যাক্ট করতে হবে, তারা সব ঠিক করবে ইডির কে ডিরেক্টর হবে, কে ডিরেক্টর হবে না, শুধু সরকার ঠিক করবে না, একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যাবে, যার তখন ইডি একটা সাহস পেয়ে সততার সঙ্গে কাজ করবে। বিনীত নারায়ণটা রাজীব গান্ধী বদলে দিলেন রায়, মাফ করবেন, আগে রাজীব গান্ধী এটা করেছিলেন, বিনীত নারায়ণ বদলে দিলেন। অটল বিহারী বাজপেয়ী বিনীত নারায়ণকে বুড়ো আঙুল দেখিয়ে আবার চেঞ্জ করলেন, আবার সুপ্রিম কোর্ট ওটা বিনীত নারায়ণকে ফিরিয়ে আনলেন। আবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 2017 সালের করাপশন প্রিভেনশন অ্যাক্টে 17 নম্বর ধারা বদলে দিয়ে বললেন সিঙ্গেল ডাইরেক্টিভ, এবং কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে করাপশনের চার্জ হলে সরকারের পারমিশন ছাড়া কোনো মামলা দায়ের করা যাবে না। যে সরকার, সেই সরকারের কর্মচারীর ক্ষেত্রে অনুমতি পেলেই কেউ দেবে না, কেউ দেয় না, দিতে চায় না। আমরা লকআপ মামলায় পুলিশের পারমিশন পাই না, হেফাজতে পিটিয়ে মেরেছে, আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন চাইছি, আইপিএস অফিসার পারমিশন পাচ্ছি না, 197 বার আছে, কেউ দেয় না। এই যে প্রোটেকশনটা করে রাখছো, যার ফলে তারা রাজনৈতিক দলের একেবারে হাতিয়ার হয়ে যাচ্ছে, যেটা সন্ত্রাস চাষের সৃষ্টি করছে। এটাই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জায়গাটা আপনাদের আমি আলোকিত করতে চাইছি এই কারণে যে আমি আবার বলছি, করাপশনের বিরুদ্ধে লড়াই জওহরলাল নেহরুর সময় থেকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া থেকে চলছে। করাপশন মুক্ত ভারতবর্ষের স্বপ্ন কবে হবে কেউ জানে না। করাপশনকে সামনে রেখে রাজনৈতিক ব্যবহার, ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার সবচেয়ে মারাত্মক। কিন্তু এখন আমি শেষ করি আর একটা পয়েন্ট, এটা দেখলে আপনারা কেউ তোলেননি, কেউ বলেননি। আস্তে আস্তে ভারত একটা নতুন গণতন্ত্রের নতুন দিক খুলে যাচ্ছে, কোট আনকোট। সেটা গণতন্ত্র হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে ইডির ডিরেক্টর ক বছর থাকতে পারে, 2, তারপরে এক্সটেনশন হয় 111। সুপ্রিম কোর্ট রায় দিলেন, এবারে ইডি যিনি চলে গেলেন, আমি নাম বলছি না, এক্সটেনশনটা পর তারপর তাকে রাখা যাবে না, সুপ্রিম কোর্টের রায়, রাখা যাবে না, ইলিগ্যালিটি, বেআইনি কাজ করেছো, সরিয়ে দাও। তারপরেও ভারত সরকার সুপ্রিম কোর্টে 3 বার অ্যাপ্লিকেশন করে বলছে ওই লোকটাকে রাখা হোক। ফিনান্সিয়াল টেরোরিজমের একটা সম্মেলন আছে সেপ্টেম্বরে 2023, আমাদের খুব ওকে দরকার, অক্টোবর পর্যন্ত রেখে দাও। সুপ্রিম কোর্ট বলছে অ্যাপয়েন্টমেন্ট ইজ ইলিগাল, দেয়ারফর বারবার এক্সটেনশন, আমাদের অর্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে। সেই সুপ্রিম কোর্ট ভারত সরকারকে সাজা দিল না, আদালত অবমাননার জন্য একটা বকলো না,
আদালত অবমাননার বদলে তাকে পুরস্কার দিল, যে বলে আচ্ছা ঠিক আছে তুমি বাড়াতে বলছো, পাবলিক ইন্টারেস্টে আমরা বাড়িয়ে দিলাম। এটা যদি আমি করতাম আদালত অবমাননা, এটা যদি আর কেউ XYZ কেউ করতো, কি হতো? ক্ষমা চাইতে হতো, অথবা জেলখানায় 6 মাস জেলে থাকতে হতো। ফলে একটা এন্টিটি গড়ে উঠছে ভারতবর্ষে, যে আইনের ঊর্ধ্বে, সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখালে উঠতে, সুপ্রিম কোর্ট অবমাননা করলে উঠতে, সে সর্বগামী, সর্বগ্রাসী। এইটা ক্রমশ ভারতবর্ষে গড়ে উঠছে। জয় সেকুলার সংবিধান।